আপনি কি মিটিমিটি করে হাসছেন? হা হা করে হাসুন, জোরে জোরে হাসুন। বাংলাদেশ জিতেছে, জিতে গেছে। রেকর্ড মানে চেস বাংলাদেশের ঘরের মাটিতে 183 রান তারা করে জিতেছে। এক পর্যায়ে আসলে মানে হার্টবিট একটু বেড়ে গিয়েছিল কিনা, মনে হচ্ছিল কিনা যে বাংলাদেশ আসলে সেই পুরনো জিনিসই আবার মানে রিপিট করবে কিনা। আমার হার্টে দুর্বল না, বাট বাংলাদেশের ক্রিকেট দেখতে বসলে অনেকেই কিন্তু দুর্বল হার্টের অধিকারী হয়ে যায়। বাংলাদেশই শক্তটা করে দিয়েছে। তবে থ্যাঙ্কস গোজ টু, আমরা এই যে স্কোর কার্ডটা দেখছি সেখানে বুঝতেই পারছেন টপ 2 স্কোরার্স হৃদয় অ্যান্ড শামীম, এই দুজনেই আলটিমেটলি 4th and 5th উইকেট পার্টনারশিপে হৃদয় ইমনকে নিয়ে অ্যান্ড 5th উইকেটে হৃদয় শামীমকে নিয়ে এক্সিলেন্ট ফিনিশিংটা দিয়েছেন। অ্যান্ড ইফ আই মেনশন পারফেক্টলি যে 21 বলে 49 রানের পার্টনারশিপ লাস্ট উইকেট জুটিতে, এবং 17 নম্বর ওভারে হচ্ছে 25টা রান নেওয়া, 16-17 এই 2 ওভার মিলে 43 রান নেওয়া। সো ইটস ডেফিনেটলি আ ভেরি গুড সাইন ফর বাংলাদেশ টি-20 ক্রিকেট অ্যান্ড স্পেশালি হৃদয়, ইমন এবং শামীম পাটোয়ারি, এই যে নামটা 4, 5, 6 এই স্পটটা যে আপনি ম্যাচ ফিনিশ করে আসবেন, দে ডিড ইট পারফেক্টলি। মানে এখানে আমাদের আক্ষেপের গল্প বলতে হয়নি। ব্যাটিং নিয়ে আমরা আসলে কথা বলবো, আমরা শুরুর দিকে আসলে শুরুটাই দিয়ে করতে চাই। বোলিং নিয়ে যদি আসি, মানে নিউজিল্যান্ড তো মানে বেশ ভালোভাবেই শুরুটা করলো। আপনি দেখেন পাওয়ার প্লেতে তারা 61 রান তুলে ফেললো, 10 ওভারের মধ্যে 100 রান, একদম এক্সাক্ট টি-20 ফর্মেট যেটা আমরা দেখি। নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশকে সেটাই বুঝিয়েছিল শুরুর দিকে, এবং তারপর পরের দিকে গিয়ে বাংলাদেশ কিন্তু মানে বেশ ভালোভাবে মানে চেপে ধরলো। কারণ প্রথম 10 ওভারে যখন নিউজিল্যান্ড 100 নিল, স্বাভাবিকভাবেই দলটার চিন্তা থাকবে যে পরের 10 ওভারে আমরা আরও 120 বা এরকম আরও বেশি নেওয়ার চেষ্টা করবো, যেখানে আরও 20টা রান তারা কম পেয়েছে বা 82 রানের মধ্যে আটকাতে পেরেছে শেষ 10 ওভারে। এবং সেখানে মানে টাপাটাপ যে উইকেটগুলো পড়েছিল, রিশাদ স্পেশালি সেখানে যেই মানে ভূমিকাটা পালন করেছে, সেই জায়গাটা তো আসলে বোলারদের শুরুর দিকে এই জায়গায় ক্রেডিট তো দিতে হয়। যদিও নিউজিল্যান্ডের ব্যাটাররা ভেবেছিল যে 180 ইজ সো গুড এই উইকেটে, ম্যাচ শেষেও যেটা আসলে ক্যাপ্টেন বলেছেন, কিন্তু আসলে দিন শেষে বুঝতে পেরেছেন যে 180টাও এনাফ ছিল না। এই যে 2টা উইকেট দেখলেন না রিশাদের, এই 2টা উইকেটই হচ্ছে ম্যাচ টার্নিং পয়েন্ট। সো এই জায়গা থেকেই কিন্তু খেই হারিয়েছে, অ্যান্ড ফলোড বাই তারা আরেকটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিল 6th and 7th উইকেটে। 17 বল থেকে 32 রান এসছে 6th উইকেটে, এবং 7th উইকেটও 13 বল থেকে 20 রান এসছে। সো এই যে ব্যাপারটা, এটা বাংলাদেশের হয়ে তখন যারা ফিল্ডিং করছিলেন, বোলিং করছিলেন, তারাও দেখছিলেন যে উইকেট কিভাবে অ্যাসিস্ট করছে, সেটাই কিন্তু ব্যাটাররা আবার রেপ্লিকেট করেছেন তারা যখন ব্যাটিংয়ে এসছেন। সো ইটস আ গুড সাইন যে বোলাররা ঘাবড়ে যাননি, এবং ব্রেক থ্রুটা আপনি দেখেন পেস বোলিং ইউনিট থেকে ওই টাইমটাতে তার একটু এক্সপেন্সিভ ছিলেন এবং পেসারদেরকে কম্পারেটিভলি খুব ভালো মতো খেলা যাচ্ছিল। সো উইকেট থেকে কিছুটা ভ্যারিয়েশন নিয়ে আসা এবং টার্ন বা হচ্ছে গতির ভ্যারিয়েশন, এই দুটোর মানে যে মিশেলটা ছিল রিশাদের কাছ থেকে এবং শেখ মেহেদি, সেই জায়গাতেই কিন্তু কিছুটা তাদেরকে অন্তত লাগাম টানতে সক্ষম হয়েছে। সো রিশাদ ভেরি গুড থিং, 99 যখন 88 রানের পার্টনারশিপটা যখন চলছিল ওইটাকে ব্রেক করা, অ্যান্ড ফলোড বাই 110-এ গিয়ে আরেকটা উইকেট পারচেস করা। সো ছন্দপতন মানে টি-20 ইটস অল অ্যাবাউট যে আপনি মোমেন্টামটা ব্রেক করবেন, অপোনেন্টের মোমেন্টাম চলতে থাকলে আপনি শেষ। সো ওই ড্যামেজটা তারা যতটুকু করে ফেলেছিল, ওই জায়গায় যদি ড্যামেজ রিপেয়ারিংয়ের মানে ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য রিশাদ যেভাবে আসলেন, ওই 2টা উইকেট যদি না পড়তো তাহলে কিন্তু এখানে আরও বিগ স্কোর হয়তো বা হতে পারতো। একজন ব্যাটার আরও ওয়েল সেট হয়ে গেলে পরবর্তীতে তার কাছ থেকে পানিশমেন্টটা আরও বেশি তীব্র হতে পারতো। এবং ওই মানসিকতাতেই নিউজিল্যান্ড এগোচ্ছিল, কারণ পার্টনারশিপটা যখন বড় হতে শুরু করলো তাদের প্ল্যানই ছিল যে আরও বড় দিকে যায়, এবং রিশাদ সেখানে আসলে যে ব্রেক থ্রুটা দিয়েছেন। এবং রিপন মণ্ডলকে অনেক বেশি কথা হয়েছে, কারণ যখন থেকেই তিনি আসলে যুক্ত হয়েছেন, স্কোয়াডের নামটা এসেছে, তখন থেকে যে সাকলাইন আসবেন না রিপন আসবেন, রিপনকে নেওয়া হয়েছিল। যদিও এশিয়ান গেমসের মাধ্যমে তার আন্তর্জাতিক ডেবিউটা আগেই হয়েছিল, নতুন করে একটা শুরু হয়েছিল এই ম্যাচ দিয়ে, উইকেট পাননি, বাট আনফর্চুনেটলি একটা তো আসলে মিস গেছে রিশাদের হাত থেকেই তার উইকেটটা, সেটা না হলে একটা উইকেট হয়তো নামের পাশে থাকতো। বাট লাস্ট ওভারে গিয়েও রানটা যেভাবে কনসিড করেছেন, মাত্র 6 রান দিয়েছিলেন, সেই জায়গা থেকেও আবার রিপন ভালো করেছেন। ফার্স্ট ম্যাচে আসলে রিপনকে কেমন দেখলেন? অল গুড। প্রথম দিকে তাকে কিভাবে পানিশ করেছে সেটা ইম্পর্টেন্ট না, শেষের দিকে গিয়ে অর্থাৎ স্লগে গিয়ে ডেতে গিয়ে তিনি যে রানটাকে চেক দিতে পেরেছেন, তাকে যে কারণে আসলে দলে কনসিডার করা, সেই জায়গাটা হচ্ছে যে মোস্তাফিজ নেই দলে, মোস্তাফিজের কাজটা আসলে করে দেওয়া, এবং তার স্পেশালিটি হচ্ছে তিনি স্লগে বা ডেতে একদম ইয়র্কারগুলো খুব ভালো করতে পারেন, চ্যানেলটা খুব ভালো মেনটেন করতে পারেন। সো হি ডিড ইট। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় তার কাজটা তিনি করেছেন। হয়তো উইকেটটা পারচেস করতে পারেননি, বাট দিন শেষে দলের যে রানটা যেখানে গিয়েছে 182, এটা দেখলে মনে হয় যে পেসাররা খুব খারাপ করেছে। বাট আপনি তার উল্টো পিঠটাও দেখেন, বাংলাদেশের ব্যাটাররাও একই হারে রান করেছে, সেটা টপ অর্ডার থেকে হয়তো বা এগ্রেসিভলি আসেনি, বাট
লোয়ার মিডল অর্ডার এবং শেষের দিকে ফিনিশার যারা আছেন তারা ঠিকই ফিনিশ করতে পেরেছেন। সো এই জায়গা থেকে মানে শরীফুল, তানজিম সাকিব বা রিপন মন্ডলের ইকোনমিটা আপনারা আপাতত ভুলে যেতে হবে, বিকজ উইকেট ডিমান্ড করেছে সেটা। আপনি যদি আইপিএল এর ইকোনমি দেখেন 16-17 এখন টি-টোয়েন্টিতে আসলে ইকোনমি, আজকাল ইকোনমির দিকে তাকাতে হয় না। হ্যাঁ, সো তাকানো উচিত না। কোন ফেজে কতটুকু ইম্প্যাক্ট রেখে দিলেন। সো রিপনের ওই ওভারটা, শেষের ওভারটাতে যদি 20 রান আসতো ব্যাপারটা আর একটু প্রেসার হয়ে যেত। সো ওই জায়গাতে যে তিনি রানটাকে চেক দিতে পেরেছেন, দ্যাট ওয়াজ হিজ জব and he did it perfectly. It's not needed always you have to purchase the wicket. Sometimes you have to concede dot deliveries, sometimes you have to put pressure on the opponent. So এই কাজটা কিন্তু খুব ভালো মতোই করেছেন আই গেস। মাহফুজ, ইন জেনারেল আমরা যদি ধরেন আজকে ম্যাচটা বাংলাদেশ হেরে যেত, সাধারণ মানুষের আপনি পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকবেন তখন মানে একটা হয়ে যাবে, রান অনেক বেশি হয়ে গেছে। বাংলাদেশের চিন্তা করেন, আমরা চিন্তা করছি আসলে 180+ বাংলাদেশ টি-20তে আসলে চেস করতে পারবে কিনা। রেকর্ড চেজিং আজকে একটা ব্যাপার ছিল। আজকে হেরে গেলে আলোচনা হয়তো অন্যদিকে যেত এবং বোলারদের কিছুটা আসলে ডিসক্রেডিট সেখানে নিতে হতো যে বোলাররা রান বেশি দিয়ে দিয়েছে। কিন্তু আলটিমেটলি যদি দেখেন টি-20তে তো আপনি 180 কনসিড করবেন, এটা খুব নর্মাল এখনকার সময়ে। এবং বাংলাদেশ এটাও যে চেস করা যায় এবং চেস করে যেতে যায়, বাংলাদেশ এটা দেখিয়েছে। এবং এখন আসলে মূল ক্রেডিটই আসে মানে বোলারদের পরে ব্যাটারদের দিকে, যেটা নিয়ে সচরাচর আমরা কথা বলতে পারি না, কথা বলার সুযোগ পাই না। আজকে পেয়েছেন, বলুন, মন খুলে বলুন। ইন জেনারেল মানুষ যেটা ভাবতো সেটা যাতে না ভাবে সে কারণেই কিছু দায়িত্ব আমাদের উপরে বর্তায়। যেহেতু আমরা ম্যাচগুলোকে ফলো করছি, উইকেটটা কেমন সেটা ফলো করছি এবং সেখান থেকে কেন ঘটনাগুলো ঘটলো সেটা আমরা ফলো করছি, এবং দ্য ক্রিকেট শো যে কারণে যেখান থেকে মানুষ সঠিক ব্যাখ্যাটা আসলে এক্সপেক্ট করে, সো সেই জায়গাতে আমরা আসলে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব যে ইনফ্যাক্ট ম্যাচটা যদি হেরেও যেত, আমি মনে হয় যে আমরা আমাদের যারা ব্যাটার আছেন তাদেরই দোষটা দিতাম, কারণ উইকেটে ব্যাটিংটা কেমন হয়েছে সেটা আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি। সো ওভারঅল আপনি যে জায়গাটাতে আসলেন যে বাংলাদেশ ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা যেভাবে আসলে করেছে, সেখানে ইনিশিয়ালি কিছুটা স্লো গিয়েছে। 33 বল থেকে 41 রানের পার্টনারশিপ প্রথম দিকে, সেটাকে পোষাতে যেটা বললাম যে 16 এবং 17তম ওভারে 2 ওভারে 43 রান তুলতে হয়েছে হৃদয়, সেটা ইমন এবং শামীম পাটোয়ারি, এই তিনজন ব্যাটার মিলে সেটা করেছেন, হুইচ ইজ রিয়েলি গুড। বাট প্রথম দিকে যদি 33 বলে 41 না এসে 33 বলে রানটা যদি অন্তত 55-56 এরকম আশপাশে হতো, সেটা আরেকটু প্রেশার রিলিভিং হতো। অলওয়েজ যে আপনার ফিনিশাররা ফিনিশ করতে পারবে ব্যাপারটা তো তা না, অনেক বেশি প্রেশার, অনেক বেশি বোঝা তাদের কাছে সবসময় দেওয়া যাবে না। সামটাইমস ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্য প্রেশার ফ্রম দ্য আপার হ্যান্ড। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইটা একটু খেয়াল করার ইস্যু আছে। আর থামস আপ আমাদের কাছ থেকে আমরা বলবো যে 28 বলে 57 রানের পার্টনারশিপ হৃদয় ইমন, 21 বলে 49 রানের পার্টনারশিপ হৃদয় শামীম, অ্যান্ড শামীম পাটোয়ারি দ্য ওয়ে হি ব্যাটেড, মানে তিনি কিন্তু নাম্বার 6 পজিশনটাতে একটু ট্রিগার্ড, আফিফ যেমন ছিলেন। কেন? এটা ফিনিশিং পয়েন্ট। লাস্ট ইয়ারে পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে তার অ্যাপ্রোচটা খুব ভালো ছিল। সব ম্যাচে যে তিনি রান পেয়েছেন ব্যাপারটা তা না, পাকিস্তান এবং আফগানিস্তানে অ্যারাউন্ড 30 রানসের মতো কিছু একটা ইনিংস তিনি খেলেছিলেন। আমরা হৃদয়ের ব্যাটিংটা দেখছি ইনফ্যাক্ট, সো হি ডিড রিয়েলি ওয়েল। আজকে স্বভাবসুলভ যে ব্যাটিংটা আমরা হৃদয়ের কাছ থেকে দেখি, তার চাইতেও বেশি অ্যাগ্রেসিভ ব্যাটিং তিনি করেছেন অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, হুইচ ওয়াজ রিয়েলি গুড। এবং তার অ্যাপ্রোচ সব কিছু মিলে কমপ্লিমেন্ট করেছে ইমনকে, কমপ্লিমেন্ট করেছে শামীম পাটোয়ারিকে, অ্যান্ড ফাইনালি উই হ্যাভ সিন দ্য ভিক্টরি অফ টিম টাইগার্স অ্যান্ড আউটস্ট্যান্ডিং। এবং হৃদয় তার 50টাও কিন্তু উঠিয়ে নিয়েছেন। 11 বলে 30, দেখেন শামীম পাটোয়ারির ইনিংসটা। শামীমের জায়গাটা ওইটা, আপনি 6 বল খেললে সেখান থেকে আপনাকে 20 রান নিয়ে আসতে হবে, মানে তার জায়গা, তার রোলটাই তো এরকম যে তাই তিনি তো আসলে 40 বল খেলতে নামবেন না, 50 বল খেলতে নামবেন। এবং আপনি যেটা বলছিলেন যে শুরুর দিকে তো আসলে প্রেশারটা বাড়িয়ে দিয়ে গিয়েছে মোটামুটি ওপেনাররা বা টপ অর্ডার থেকে। তো ওইটাই আমরা আসলে দেখি যে যেই ম্যাচে ধরেন টপ অর্ডার ক্লিক করলে তারপর একদম শেষ ফিনিশের জায়গাটা যখন হয়, ফিনিশের সময়টাতে ফিনিশাররা ওই দায়িত্বটা অনেক সময় পালন করতে পারে না। আবার ম্যাক্সিমাম টাইমে আমরা এটাই দেখি যে ওপর থেকে যেই প্রেশারটা দেওয়া হয় শেষ দিকে, তখন এই প্রেশারটা রিলিজের ক্ষেত্রেও বাংলাদেশ আসলে অনেকটা পিছিয়ে থাকে। কিন্তু যেটা আজকে দেখা গেছে একদম স্কোর কার্ডটা যখন আজকে আপনি দেখবেন, মানে টি-20তে একদম বেসিক একটা মানে থাকে না যে প্রত্যেকের একটা ক্যামিও ইনিংস, প্রত্যেকের টি-20তে তো অনেক বড় ইনিংস, অনেকক্ষণ ধরে লম্বা ইনিংস খেলার কিছু নেই। আপনি নামবেন, মারবেন, একটা মানে ফ্রুটফুল একটা ইনিংস খেলবেন, চলে যাবেন। আপনার হাতে মানে ওই 11টা উইকেটই, 10টা উইকেটই আছে, 11 জন ব্যাটারি আছে। সো সেখানে মানে যেরকম আসলে হতে হয়, মানে এই আজকের মানে খেলাটা এবং কার্ডটা এবং অ্যাপ্রোচটা সবাই আমার মনে হয় মানে সোশ্যাল মিডিয়াতে ম্যাচের পরপর যখনই ঢুকছিলাম, মানে সবাই এইটাই খুব মানে প্রেস করেছে যে বাংলাদেশের যে আজকে দ্য ওয়ে অফ অ্যাপ্রোচ তারা করেছে, এটা সবাই খুব ভালোবেসেছে। আজকে মনে হয় ম্যাচটা শেষ দিকে গিয়ে হেরে গেলেও মানে আক্ষেপ মানে অনেক কম থাকতো তুলনামূলক দর্শকদের। যেভাবে গিয়েছে সেখানে আবার হারা উচিত না। আবার 12 বল না আসলে, এবং দেখেন 12 বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ, দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ। উইকেট হারাতো না হয়তো বা থামস আপ।
we should say thumbs up to the approach. ওয়েল এবং আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম মাহফুজ, যে আপনি যে লাস্ট শোগুলো ধরে আসলে আফিফকে নিয়ে অনেক অ্যানালাইসিস করছেন, মানে 6-7 এই স্পটটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছেন। হ্যাঁ, after the first match only he was the guy এবং তাকে কিন্তু সরানো হয়েছে। এবং আমি ওইটাই বলছিলাম যে মানে অ্যানালাইসিসটা আসলে উনি হয়তো মিস করে গেছেন, আপনার স্বামী হয়তো মিস করেননি, যার কারণে, কারণ স্বামীও জানেন জায়গাটা নড়বড়ে, এটা কচু কাটার জায়গা, এক্স্যাক্টলি এখানে টিকে থাকতে হলে এভাবে টিকে থাকতে, এবং উনি কিন্তু আসলে এখানে আর ওনার এই 6 পজিশন নিয়ে কথা হবে না, এখন কথা হবে নাম্বার 9 পজিশনটা নিয়ে, যে কোন ম্যাচে রিপন মন্ডল খেলবেন, যদি সেখানে সাকলাইনকে খেলতে হয় কাকে ড্রপ করবেন। সো ফার্স্ট ম্যাচটা যেমন জিতেছে, সেকেন্ড ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায়, আই গেস থার্ড যে ম্যাচটা সেটাতে এক্সপেরিমেন্ট হবে, হয়তো রিপন সাকলাইন দুজনে খেলবেন, অথবা সাকলাইনকে রিপনকে ড্রপ করে সাকলাইন ঢুকে যাবেন। সো ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ম্যাচটা আগে জেতা, একদমই, কারণ সিরিজটা আগে বাগাতে হবে। এবং আসলে আজকে একদমই না দেখা যাক, নেক্সট ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.